নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালি টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল ৯টা। এখন স্কুল আর অফিসের টিফিন রেডি করছি। সকালবেলা না এত কাজের ঝামেলা থাকে, রান্না বান্না, এর মাঝে ইচ্ছে থাকলেও না বেশ ভালোভাবে যে টিফিন করে দেবো স্কুলের সেটা আর হয়ে ওঠে না। যার জন্যে হিয়াজিয়াও মাঝে মাঝে খুব রেগে যায় যে তুমি সব সময় একই রকম টিফিন দিতে থাকো। তো কালকে দিয়েছিলাম ডিম সেদ্ধ আর দুটো করে খেজুর। তো অনেক কষ্টে ওটা খেয়ে এসছে স্কুল থেকে। তা আজকে যদি ওরকম কিছু দেই আজকে রেগে যাবে। সেজন্যে ভাবলাম আজকে আর ডিম সেদ্ধ না দিয়ে বরং একটা এগ রোল করে দেই। তো সকালবেলায় কি হয়, এত ঝামেলার মধ্যে আর পেরে উঠি না। আজকে একটু সকাল সকাল উঠেছি, তাই হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম বানিয়ে দেই। তবে আমাদের সময় স্কুলে কিন্তু এই ঝামেলাটা ছিল না। আমাদের স্কুল থেকেই টিফিন দেওয়া হতো। আর একেক দিন একেক রকম টিফিন। সেজন্যে আমার মাদের এই সমস্যাটা ফেস করতে হয়নি। আর আমরাও বেশ উৎসাহ নিয়ে স্কুলে যেতাম যে আজকে কি টিফিন দেবে। সে লুচির থেকে শুরু করে সমস্ত কিছু স্কুল থেকেই বানিয়ে দিত। আর এখানে একটা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদার জন্য। ও আগের থেকেই বলে যে আমাকে একটু বড় করে দেবে, অত ছোট একটা এগরোলকে স্বাভাবিক ব্যাপার সারাটা দিন থাকতে পারে না, তাই ওরটা একটু বড় করেই দিলাম। আর একটু গোলমরিচ করে থেতো করে ওতে দিয়ে দিয়েছি। আর ওরা এখন স্কুল আর অফিসে চলেও গিয়েছে সব। আর এখন আমি চলে এসেছি ঘরে, এই পর্দাটা খুলবো, ধুতে দেব। আসলে কি হয়েছে, এই পর্দাগুলো খুব নোংরা হয়েছে, একদম রাস্তার উপরে ঘর জন্যে খুব তাড়াতাড়ি নোংরা হয়। আর সত্যি কথা বলতে তাড়াতাড়ি বললেও ভুল হবে, আমি এই পর্দাটা লাস্ট ধুয়েছি দুর্গাপুজোর সময়। তো যাই হোক, পর্দা আমি অত তাড়াতাড়ি ধুইও না, এখন আর না ধুলেই নয়। কিন্তু এত বেশি গরম থাকে, আর নয়তো বৃষ্টি, কোনো দিনই আর ধুতে পারছি না। বৃষ্টির দিনে তো ধোয়া যায় না, শুকোবে না। আর এদিকে যখন এত রোদ থাকে না, তখন আর ইচ্ছে করে না যে এগুলো ধুই। এগুলো আমাকেই ধুতে হবে, কারণ এগুলো তো আর আমি কাজের দিদিকে ধুতে দেব না। কারণ ও যে কি করবে, পারলে ব্রাশ ঠাস লাগিয়ে দেবে, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে ভাবলাম যে আগে এসে একটু ভিজিয়ে রাখি, তাহলে এক ফাঁকে এসে ধুয়ে দিতে পারবো। দুপুরে রান্না এখনও করিনি, আগে এগুলো ভিজিয়ে দেই, তারপরে রান্নাঘরে যাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে মানকচুর ডাঁটা। তোমরা চিনবে কিনা আমি জানি না। আজকে এটা রান্না হবে, মা তুলে নিয়ে এসছে। আর ওই যে কচু শাক যেভাবে আমরা ওপর থেকে ছুলে নেই, ওইভাবেই ছুলে নিতে হয়। আর তারপরে খুব ভালো করে কুচিয়ে নিতে হয়। চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির মানকচু গাছটা কোথায়। এই যে এখানটায় আছে আমাদের মানকচু গাছ। এটা এনে লাগিয়েছিলাম চারা এক দেড় বছর আগে। তো গাছটা বেশ ভালোই বড় হয়েছে, মাঝে মাঝেই কেটে খাই। আর মা তো মাত্র কেটে নিয়ে গেছে, তাই পাতাগুলো পড়েই আছে। আর দাদু বাড়িতে আগে কি দেখতাম জানো, বৃষ্টি হলে সবাই এই উম, পাতাগুলো কেটে মাথায় না ছাতার মতন করে নিয়ে যেত। সত্যি কত বড় পাতা বলো, একদম ভালো মতন ছাতার কাজই হয়ে যায়। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখো, আমার নাইট কুইন গাছে কুড়ি এসছে। তো কুড়িটা দেখে মনে হচ্ছে এটা আজ রাতেই ফুটবে। আর মানকচুটা কাটা হয়ে গেছে মার। আর আমি ঘরে এনে এটাতে অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে অল্প করে সাদা তিল ভেজে নিচ্ছি মানকচুর ডাঁটাতে দেবো জন্য। তো মানকচুর ডাঁটাটা এখানে দিয়ে দিয়েছি, জলটা ঝরে যাক, পরে এসে বসাচ্ছি। আর ততক্ষণ এখানে চলে আসলাম পর্দাগুলো ধুতে। কারণ পর্দাগুলো ধুয়ে তাড়াতাড়ি না শুকোতে পারলে না হবে না। আমার এই ঘরের জানলার এক সেটই পর্দা। তো সেজন্য রাত্রের আগে যেভাবেই হোক আমাকে লাগাতে হবে শুকিয়ে, নইলে যে আলো আসে না বাইরের থেকে, রাতে আর ঘুমানো যাবে না। আর তোমাদের সাথে কাজ করতে করতে একটা কথা শেয়ার করি। শুক্লা রয়ের নামটা যতদূর মনে পড়ছে আমার, ও বলেছিল যে দিদি তুমি এত কাজ করো, এনার্জি কোথা থেকে পাও। সত্যি কথা বলতে দেখো, এনার্জি কোথা থেকে পাই সেটা তো ওইভাবে বলা মুশকিল। তবে এই যে সংসারের কাজ করি, ঘরের কাজ করি, এটা সাধারণত কি হয়, আমার পরিবারের সবার কাজই তো হয়। তো যখন দেখি যে আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে, সুখে আছে, আনন্দে আছে,
তখন মনে হয় আমি নিজেও খুব ভালো থাকি। মানে যখন যেমন দেখো এই মাত্রই একটা টিফিন বানিয়ে দিলাম, তো এই টিফিনটা যখন আমার মেয়েরা খাবে খুব খুশি হবে যে আজকে মা ভালো কিছু করে দিয়েছে। কি তোমাদের দাদা ভাই বেশিরভাগ দিনই অফিসে ভাত নিয়ে যায়, তো ইদানিং দেখছি ওরও একটা একঘেয়েমি চলে এসছে, নিতে চায় না। তো ওদের জন্য মাঝে মাঝে এরকম যখন কিছু করে দেই ওরাও খুশি হয়। কি ওদের যেটা প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রেখে দেওয়া, এগুলো যখন করি, যখন বুঝতে পারি ওরা খুশি হচ্ছে, তো সেটাতেই মনে হয় আমারও অনেকটা আনন্দ হয়, সুখও হয়, শান্তিও পাই। আর এদিকে দেখো আকাশে কি পরিমাণ মেঘ হয়েছে, মানে একদম থমথমে হয়ে আছে, বৃষ্টি নামবে মনে হয়। যত তাড়াতাড়ি পারি পর্দাগুলোকে আগে মেলে দিয়ে ওগুলো শুকিয়ে যাক, অন্ততপক্ষে জলটা ঝরে যাক। কারণ এগুলো তো সুতির না, না যে চিপে দিলাম ঘরে ঢুকিয়ে দিলাম অসুবিধে নেই। এগুলো তো জল না ঝরা অবধি না ঘরে নেওয়া যাবে না, নইলে যেখানে জল পড়বে একেবারে ভিজে যাবে জায়গাটা। আর এখন চলে এসেছি রান্না করতে। তো প্রথমে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে সেদ্ধ করা মানকচুর ডাঁটাটা দিয়ে দিয়েছি। আর এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে একটু মিশিয়ে গ্যাসটা একদম কমিয়ে দেব যাতে আস্তে আস্তে ভালো করে হয়। আর এতে দিয়ে দেব একটু জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখন আগের থেকে ভেজে রাখা তিলটাও দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তবে এতে কিন্তু অল্প একটু আমি মিষ্টিও দিয়েছিলাম। আর এখন এসছি সিঁড়িটা ঝাড় দিতে। সিঁড়ি আমি রোজই ঝাড় দিই একদম ওপর থেকে নিচ অবধি, তবে রোজ মুছি না, সপ্তাহে একদিন বা খুব বেশি হলে হয়তো 10 দিনেও একদিন মুছি। তা যেহেতু রোজ মুছি না, সেজন্যে মোটামুটি আমি রোজই ঝাড় দিই, খুব অসুবিধে না হলে। আর দেখো কিছুক্ষণ আগেই বললাম যে বৃষ্টি মনে হচ্ছে নামবে, আর এখন দেখো কি পরিমাণ রোদ বাইরে, মানে বোঝা মুশকিল কখন যে রোদ হবে আর কখন যে বৃষ্টি নিজেও জানি না। তো সিঁড়িটা ঝাড় দিয়ে তারপরে যাব অন্য কাজে। আর তোমাদেরকে তখন যেটা বলছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নর কথা, আমার মা আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটবেলা থেকেই দেখে আসছি মা খুব গুছিয়ে কাজ করে। তো ছোটবেলা থেকে কাজ করিনি ঠিকই, কিন্তু ওই যে দেখে দেখে অভ্যেস হয়ে গিয়েছে। আর আমরা তো অভ্যেসের দাস, তাই না? আর আমাদের বাড়িতে যখনই কোনো আত্মীয় স্বজন বা বাবার অফিস কলিগরা আসতো, সবাই বলতো কি যে তোমার ঘরবাড়ি খুব পরিষ্কার। আমার মা এতটাই পরিষ্কার মানুষ ছিলেন। তো ওগুলো দেখে দেখে হয়তো কোথাও একটা ছিল মনের ভেতরে, আর এখন যখন নিজে সংসার করছি সেই জন্য হয়তো সেইভাবেই করছি বা করার চেষ্টা করি। মাকে দেখি তো আমরা সবাই সব কিছু শিখি, তাই না? তো এটাই বলতে পারো আমার যত এনার্জি, তুমি যেমন বলেছিলে দিদি কোথায় পাও, একটাই থেকেই হয়তো আমার এনার্জিটা আসে। আর আরেকটা কথা, আমাকে আরেকজন বলেছিলে যে ঘর বাড়ি যদি সুন্দর হয় তোমার মতন তাহলে গুছিয়ে রাখতে ভালো লাগে। প্রথমেই বলি আমার যে ঘর বাড়ি খুব সুন্দর সেটা আমি মনে করি না, খুব সাধারণ একটা ঘর বাড়ি। আমরা হচ্ছে একদম মধ্যবিত্ত পরিবার। তো আমার ঘরে নিশ্চয়ই তোমরা এতদিনে ভিডিও দেখে বুঝেই গেছো, কোনো যে দামি ফার্নিচার আছে বা অনেক কিছু আছে তা নয়, খুব সাধারণ কিছু জিনিস যেটা আমি সুন্দর করে গুছিয়ে যত্ন করে রাখি। আমার ঘরে একটা দামি জিনিস কি একটা সস্তা, সবই আমার কাছে সমান মূল্যবান। এখন তৈরি হয়ে নিয়েছি, যাব একটু মা বাবুর কাছে। ওই মানে কিছু রান্না করেছি, কিছুই না, একটু ডাল, সব মেশানো একটা সবজি, আর বাবুর জন্য চিকেন। আসলে বাবার চিকেনটা না আমি রান্না করে দিই, কারণ অনেক বছর হয়ে গেছে আমার মা খায় না মাংস। তো স্বাভাবিকভাবে মা খায় না, মা ধরেও না, আমরা গেলে আমরা দুই বোনই রান্না বান্না করি। তো ওই জন্য এখন আর মার ইচ্ছে করে না যে ওগুলো করি। তা আমি যেহেতু কাছে আছি সেহেতু বললেছি ঠিক আছে তোমাকে আর কষ্ট করে করতে হবে না, আমি করে দিয়ে আসবো। তা যাই হোক, এগুলোই রান্নাবান্নাগুলো নিয়ে যাব। আর ঘরের কাজ এখনও অনেক বাকি, ভাবলাম যে আগে দিয়ে আসি। আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। এই যে দেখো, একেবারে মনে হচ্ছে যেন ঠিকরে বেরোচ্ছে, তাও তো আমি জানলার কাজটা টেনে দিয়েছি, তারপরেও কি পরিমাণ তেজ। তা রোদের মধ্যে বেরোনোর কথা চিন্তা করলেই ভয় লাগে। কিছু করার নেই, বেরোতে হবে। যাই আগে দিয়ে আসি, এসে তারপরে ঘরের বাকি কাজ করব। আর তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো।
বাইরে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে, তাই ছাতাটাও সাথে নিয়ে নিলাম। আমার বাড়ির থেকে যদিও মার বাড়ি একদমই হাঁটা পথে 5 মিনিট, সেজন্য আর টোটো করে যেতে ইচ্ছে করে না। তো ওই জন্য ছাতাটা নিলাম, হেঁটেই চলে যাব। আর মার জন্য কয়েকটা ফুলও নিয়ে নিলাম, মার পুজো দিতে লাগে। আর কি হয় বলো তো, যাওয়ার সময় হেঁটে যাই ঠিকই, কিন্তু মার ওখান থেকে যখন আসি, মা যেভাবেই হোক জোর করে রাস্তার ওপরে টোটো দাঁড় করিয়ে আমাকে টোটোতে উঠিয়ে দেয়। আসলে কি হয়, মনে হয় যেন আমি হেঁটে আসি, কিন্তু কষ্টটা মনে হয় আমার মারই হয়। মারা বুঝি এমনই হয়, তাই না? তবে আমি আজকে নিজে মা হয়েছি, তাই আমি হয়তো এত সহজে বুঝতে পারি। এটাই যখন ছোট ছিলাম, তখন এরকম ছোট ছোট মুহূর্তগুলো বা মা কিভাবে আমাদেরকে আগলে রাখছে, সেগুলো কিন্তু এত এইভাবে বুঝতে পারতাম না। মার ওখান থেকে চলেও এসেছি, এসে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। এই গ্যাসটা তখন মোছা হয়নি, আগে দিয়ে আসলাম মা বাবুকে, যে মা বাবুর আবার খাওয়ার সময় হয়ে যাবে। আর তখন তোমাদের সঙ্গে তো পুরো কথাটা হয়নি, কিছুটা বলেই তারপরে দেখলাম সময় হয়ে গেছে, আগে দৌড়লাম ওই বাড়িতে। যেটা বলছিলাম ঘর বাড়ির কথা, দেখো সত্যি কথাই আমার ঘরে দামি জিনিস হোক কি সস্তা, আমার কাছে সমান প্রিয়, কারণ আমি তো নিজে পছন্দ করে কিনেছি না। তো সমস্ত জিনিসকেই আমি যতটা পারি যত্ন করে রাখি, গুছিয়ে রাখার চেষ্টা করি। আর বাড়িঘর প্রসঙ্গে একটা কথা বলি, আমার মামা বাড়ি কিন্তু একদম গ্রামে, সেজন্য ওখানে আমি মাটির বাড়িঘরও দেখেছি। তখন বেশি মাটির বাড়িঘর ছিল, এখন তো না হয় অনেক পাকা হয়ে গিয়েছে। এমন মাটির ঘরও আমি দেখেছি যেন এত পরিষ্কার পরিচ্ছন্ন করে ল্যাপা মোছা, যে মনে হয় ওই মাটিতে বসিয়ে ভাত খাওয়া যাবে, কোনো পিঁড়ি বা আসনের দরকারই নেই। সেজন্যই আমার মনে হয় যে ঘরটা মাটির হলো না টিনের হলো না পাকা বাড়ি সেটা কথা না, সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখলে সবই সমান। তো এদিকে আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর পর্দাগুলোও শুকিয়ে গিয়েছে। যে পরিমাণ রোদ উঠেছিল, আর এগুলো মোটামুটি জলটা ঝরে গেলেই শুকিয়ে যায়। তাই ভাবলাম স্নানে যাওয়ার আগে পর্দাগুলো একবারে লাগিয়ে নেই। স্নান করে এসে তারপরে না এই গরমের মধ্যে আর কাজ করতে ইচ্ছে করে না, আবার ঘেমে যাই। আর স্নান করে আসার পরে পুজো দেওয়াও আছে, তাই আগে এগুলো সব সেরে নেই। এর আগে একদিন তোমাদের মধ্যে থেকে আমার এক বোন, ওর নাম হচ্ছে ময়ূরী, ও আমাকে বলেছিল যে দিদি তোমার কড়াই কি করে এত পরিষ্কার থাকে জানাবে। দেখো সত্যি কথা বলতে আমি কড়াই পরিষ্কার করার জন্য বিশেষ কিছু করি না, কড়াই কিন্তু মেন মাঝে আমাদের বাড়িতে আমার কাজের দিদি। তবে কি করে পরিষ্কার থাকে এক্ষেত্রে আমি তোমাকে কয়েকটা কথা বলতে পারি। যেটা সত্যি কথা, আমার ওই কাজের দিদি যে খুব পরিষ্কার করে মাজে তা কিন্তু নয়, কেননা সবার মতনই ওরও খুব তাড়াহুড়ো। তবে কয়েকটা জিনিস না আমি মানে কি বলবো রান্না করার সময় খেয়াল রাখি। সেটা হচ্ছে, দেখো এই যে কড়াইটা, এই কড়াইটাতেই আজকে রান্না করেছি যতক্ষণ তোমরা দেখলে। তো এখন মাজা হয়ে গেছে অলরেডি, কারণ ও তো কাজ করাও হয়ে গেছে। আমি সবসময় যখনই দেখবে আমি কোনো রান্নার ভিডিও তোমাদেরকে দেখাই, ওটার মধ্যে খেয়াল করবে আমি যখন রান্না করি না, বেশিরভাগ সময় কড়াইতে এইভাবে না খুন্তি দিয়ে আমি চারপাশটাকে দেখবে সবসময় মানে টানতে থাকি। দেখবে রান্না করতে গেলে এই সাইডগুলো দিয়ে প্রচণ্ড হয় তোমার, মশলাগুলো ছেটে সেগুলোই পরে হিটে হিটে না পুড়ে ওঠে এই এই সাইডগুলো। তখন এই কন্যাগুলো না মাজতে খুব কষ্ট হয়, সহজে ওঠে না। আর ওরা তো অত সময় দেবে না, সেজন্য আমি চেষ্টা করি যাতে কড়াইটা খুব কম পড়ে, মানে এটা যদি আমরা মানে চেষ্টা করে ঠিক রাখতে পারি যে আমার কড়াইটা যাতে না পড়ে, এত গাড়ির আওয়াজ না, তোমাদের সাথে কথা বলা খুব মুশকিল, যাতে কড়াইটা না পড়ে, আমার মনে হয় তাহলে অনেকটা চকচকে থাকবে, পরিশ্রমটা কম করতে হবে, অল্পেই উঠে যাবে। সেজন্য সবসময় রান্না করার সময় আমি ওটা খেয়াল করি। আর 2 নম্বর হচ্ছে, যখনই একটা রান্না হয় তারপরে যখন আমি ভাবি যে এই কড়াইতে আরেকটা রান্না করব, তখন কিন্তু শুধুমাত্র একটু জল দিয়ে ধুয়ে মুছে বসিয়ে দেই না, আমি ভালো করে সার্ফ সাবান দিয়ে মেজে তারপরে করি। কারণ একটা রান্না করার পরে দেখবে তারপরে যখন আমরা কড়াইটা ভালো করে যদি মেজে না বসাই না, ঝট করে আবার যখন হিট পায় খুব তাড়াতাড়ি কড়াইটা পুড়ে ওঠে। কিন্তু মাজা কড়াই হলে না অত তাড়াতাড়ি পুড়ে ওঠে না। সেজন্য আমি যখনই রান্না করি, একটা রান্না নামানোর পরে আরেকটা রান্না বসানোর আগে নিচে ভালো করে মেজে নেই। আর তারপরেও দেখবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কড়াই পুড়ে যায়, বিশেষ করে দেখবে যদি কোনো একটা ভাজা নামাই না, তো তেলটা কড়াইয়ের এরকম গা বেয়ে চুয়ে যায়। আর যখন ওটার ভাবে নিচের দিকে নামতে থাকে, তারপরে তো গ্যাসের হিট পেয়ে এই
কড়াইয়ের পেছনটা খুব পুড়ে ওঠে। ওই পোড়া দাগটা তোলা খুব কষ্ট। তো স্বাভাবিকভাবেই ওরা যখন তুলতে পারে না দিনের পর থাকতে থাকতে, তখন ওটা আরও বেশি হয়ে যায়। তো আমি যখনই কোনো ভাজা নামাই আমি খুব চেষ্টা করি যাতে কোনোভাবেই তেলটা চুইয়ে না পড়ে। তবু চুইয়ে পড়ে, তখন করি কি, নামানোর আগে হাতের কাছে একটা কাপড়ের টুকরো রাখি। যেই আমার নামানো হয় সাথে সাথে কাপড় দিয়ে না গাটা মুছে দিই, যাতে তেলটা অনেক দূর যেতে না পারে, পড়লেও সাথে সাথে মুছে দিই। তো এই জিনিসগুলো খেয়াল রাখি। আর তারপরেও করাই হয়। তো সেক্ষেত্রে মাজার সময় আর কি ব্যবহার করব বলো? তুমি বলেছিলে দিদি একটু বলো। সবাই যা করে তাই। এই যে কিছু কমন স্কচ ব্রাইট যেগুলো আমরা সবাই ব্যবহার করি, তবে তার মধ্যে এটা একটু নরম আর এটা হচ্ছে আর একটু বেশি শক্ত হাড়। তাই এটা আমি কড়াইয়ের ভেতরের গায়ে, মানে তোমার এই ভেতরটায় মাজাতে খুব একটা আমি ওকে দিতে দেই না। বেশি এগুলো ইউজ করলে না দেখবে রান্না করতে গেলে মশলা ভাজা করার সময় খুব কড়াইতে লেগে যায়, যার জন্য এইটাই আমি বেশি দেই। কিন্তু অনেক সময় তাও পুড়ে ওঠে, অনেক রান্নাবান্না হয়ে গেছে, ওর ওঠাতে কষ্ট হবে, সেদিন এই স্কচ ব্রাইটটা দিই। আর কড়াইয়ের পেছনটা কিন্তু খুব ওই সবুজ স্কচ ব্রাইটে ওঠে না, তো তখন আমি এই যে এটা দিই। এটা হচ্ছে গিয়ে একটু তোমার ব্রাউন কালার, এটা নিশ্চয়ই তোমাদের সবারই আছে, তবু একবার যেহেতু ও বলেছে তাই ওর জন্যই দেখাচ্ছি। এই যে এটা না আরো হার্ড হয়, প্রচন্ড শক্ত, এটা বেশ, মানে আমি নিজে দেখেছি তো মেজে, অল্প ঘষলে খুব সহজে পোড়া দাগ উঠে যায়। বিশেষ করে কড়াইয়ের এই যে এই সাইডগুলো দেখবে, এটা দিয়ে যদি ঘষা যায় উঠে যায়, পেছনটা উঠে যায়। আর তারপরেও যদি কোনো সময় মনে হয় যে না আছে খুব পোড়া দাগ, তাহলে এই যে এটা স্টিল উল, এটা দিয়েও মাজা যায়। তবে এগুলো দিয়ে কখনোই কড়াইয়ের ভেতরটা মাজবে না, ভেতরটা মাজলে কেটে যায় আর তারপরে কিন্তু রান্না করতে খুব অসুবিধা হয়। নর্মাল এই স্কচ ব্রাইটটা দিয়ে মাজবে, তাও মাজার পরে আমি করি কি নরম কিছু দিয়ে আবার ভেতরটা আরেকবার মেজে নিই, তাহলে পরে আর সহজে রান্না করতে গেলে লেগে যায় না। তো এই হলো আমার কাছে জানতে চেয়েছিলে, তো তোমাকে বললাম। তো আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।